পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে। ইট পড়েছে অনেক ইট পড়েছে বোম পড়েছে পুরো টোটাল ফুটেজ ওই দেখো ইট পড়ে এই ইট ছিল না, এই ইট ছিল না, এই যে ইট, এই যে ইট। সময় কথা বলে এই যে ইট, ঠাকুরের গায়ে মেরেছে, লাগেনি। এইখান থেকে ধরে পালালো পুলিশ, এইখান থেকে, এইখানে ছিল পুলিশের গাড়ি, ধরে পালালো এইটা দিয়ে ধরে পালালো পুলিশ, এইটা দিয়ে 4-5 গাড়ি পুলিশ ধরে পালালো। এই যে পুলিশ এখন এসছে, সব দেখছে, একটা সব ভিডিও কর, সব ভিডিও কর, সব সুরজিৎ বাবু নমস্কার, আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। নমস্কার দিবান্বিতা ম্যাডাম, বলুন। যে বিষয়ে যাব, বেলডাঙ্গার ঘটনা নিয়ে আপনি কি বলবেন? কারণ ইতিমধ্যেই বেলডাঙ্গার ঘটনা কিন্তু মারাত্মক একটা সাংঘাতিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কি বলবেন? বেলডাঙ্গার ঘটনা নিয়ে যেটা আমি বলতে চাইবো, বা আমি যেটা দেখেছি, যে খবর আমার কাছেও পৌঁছেছে, আমি তার ভিডিও দেখেছি, আমি তার ছবিও দেখেছি। নৃশংস, মর্মান্তিক, নিজেকে অসুরক্ষিত মনে করছি। আর পশ্চিমবঙ্গ বাসী, আমি তো পশ্চিমবঙ্গে থাকি বা থাকি না সেটা বড় কথা নয়। তো এটা আজকে ভাবার সময় এসেছে। আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম ফর অল দ্য সনাতনী হিন্দুজ টু থিঙ্ক অ্যান্ড টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য হিন্দুত্ব অ্যান্ড হিন্দুইজম। তো আপনাকে আমি একজন সাংবাদিক, আপনার সাংবাদিকতার প্রশ্নে আমি একজন আইনজীবী হিসেবে এই উত্তরটা দিতে চাই। কারণ আমি মনে করি এই ক্ষেত্রে একজন আইনজীবীর ভূমিকা সব থেকে বেশি সদর্থক, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ব্যাপারটা সুপ্রিম কোর্টের গোচরে আনাটাও খুব গুরুত্বপূর্ণ। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি চেষ্টা করব আমার দিক থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়ার। আর ধন্যবাদ আমার কাছে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমার কাছে সূত্র মারফত আমার কাছেও ভিডিও এসে পৌঁছেছে বেলডাঙ্গার। আর আপনাকে বলে রাখি, কথা প্রসঙ্গে, আমি মুর্শিদাবাদেরই ছেলে। মুর্শিদাবাদ আমার জন্মস্থান। তো সে অর্থে মুর্শিদাবাদের ব্যাপারটা আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার হৃদয়, মানে আমি ঠিক ছবিগুলো দেখার পর বা এই ঘটনা শোনার পর বা ভিডিওগুলো দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ভেবেছিলাম তখনই চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে একটা চিঠি লিখবো, বাট ডেফিনেটলি আমি একটা কিছু করার চেষ্টা করছি আমার তরফ থেকে, বোনাফিডে প্রো বোনো। বলুন। হ্যাঁ, আমার বক্তব্য, আপনি বলেন হিন্দুদেরকে জাগতে হবে, দিস ইজ দ্য হাই টাইম। একটু যদি আপনি বলেন যে কিভাবে, কারণ প্রশাসন এবং সরকারের ভূমিকা তো আমরা দেখতেই পাচ্ছি, মানে সেখানে সেই ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। খুবই দুঃখের সাথে বলছি, পশ্চিমবঙ্গের সরকার টোটালি ডিফাঙ্ক্ট। মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি আমাদের হোম মিনিস্টার, মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার। তো ম্যাডাম চিফ মিনিস্টারের কাছে আমার সবিনয় নিবেদন যে রাজ্যটাকে টোটালি মৌলবাদী রাষ্ট্রে বা মৌলবাদী রাজ্যে পরিণত করবেন না ম্যাডাম। সবিনয় করজোরে নিবেদন, একজন সচেতন, আইন সচেতন এবং সচেতন নাগরিক হিসেবে করজোরে নিবেদন ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের মমতা ব্যানার্জির কাছে। উনি আরজিকর কাণ্ডে যা ঘটিয়েছেন, যা নিদর্শন রেখেছেন, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মাথা কাটা
মারা গেছে, নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডেফিনেটলি এটা নিয়ে খুব সদর্থক ভূমিকা পালন করবে। আর ইন কানেকশন টু দ্য আরজিকর ম্যাটার্স, আমি আপনাকে বলছি, খুব কনফার্মলি বলছি, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বলছি, খুব কনফার্মলি বলছি, আপনি এটা রেকর্ড করবেন, কাটবেন না, এটা রেকর্ডে রাখবেন। আমি আপনাকে মানে খুব সাহসের সাথেই বলছি কথাগুলো, আপনাকে ভয় পাওয়ার কিছু নেই, আপনি নিশ্চিন্তে রাখুন। এই ব্যাপারটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বলুন। আমার একটাই বক্তব্য, সরকারের তরফ থেকে যে পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে, যেটুকুনি জানা যাচ্ছে সূত্র মারফত, র্যাফও নামানো হয়েছে, কিন্তু এর আগে কিন্তু কলকাতার বুকেতেও এই ঘটনা ঘটেছে, হয়তো একটু বিষয়টা অন্যরকম। আমরা দেখেছি রাজাবাজার বলুন, লেক টাউন বলুন, বিভিন্ন ঘটনা। কিন্তু এর শেষ কোথায়? মানে হিন্দুদেরকে কি করা উচিত? মানে আর একজন একটা আইনজীবী বাংলাদেশ, হিসেবে। এর শেষ একটা বাংলাদেশ দেখেছিলাম। আমাদের 10 বিঘা জমি ছিল, 10 বিঘা পুকুর ছিল, তারপরে এখানে এসে শূন্য হাতে, শূন্য একটা ঘটি বাটি নিয়ে এই বঙ্গে এসে যারা পৌঁছেছিল। হ্যাঁ, আমারও পূর্ববঙ্গের বাংলাদেশের নবাবগঞ্জে আমাদেরও আমার দাদুরও পরিবার ছিল, সুতরাং আমি জানি, আমরাও এই বঙ্গ থেকে এখানে এসেছিলাম। তো যে সেই গল্পগুলো শোনা, ভাবছি সেগুলো তো গল্প, সেই গল্প হলো এটা আরেকবার রিপিট হয়ে আর দ্বিতীয় বাংলাদেশ, চাই না আমরা দ্বিতীয় বাংলাদেশ, তবে সেদিকেই এগোচ্ছে পশ্চিমবাংলা, দ্বিতীয় বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের দিকে এগোচ্ছে। বলুন। অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা। নমস্কার। বলরাম দা, নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ ক্লাসে। হ্যাঁ, নিউজ ক্যাফে নমস্কার। যে বিষয়টা নিয়ে আমি সরাসরি জিজ্ঞাসা করব, বেলডাঙ্গা, যে বিষয়টা এখন একদমই সামনে আসছে না, স্বাভাবিক প্রশাসনের তরফ থেকে এবং সংবাদ মাধ্যমের তরফ থেকে বিষয়টাকে নিয়ে এখনো উল্লেখ হয়নি, কিন্তু বেলডাঙ্গার ঘটনা কিন্তু খুবই উদ্বিগ্নজনক ঘটনা। কি বলবেন এই বেলডাঙ্গার ঘটনা নিয়ে? বেলডাঙ্গা আমাদের নতুন করে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা কখনোই সহ্য করা যাচ্ছে না। আর কত আগুন জ্বালাবেন আপনি? আপনি আর কত আগুন জ্বালাবেন? যাদের এই প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন, তারা ক্রমশ এগিয়ে আসছে এইভাবে আন্দোলন করতে, এই ধরনের গন্ডগোল করতে করতে। তার একটা সীমা আছে, সেই সীমারেখাও অতিক্রম যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর হিন্দুরা চুপ করে বসে থাকবে না, তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে। সেটা আপনার পক্ষে খুব ভালো হবে কি? প্রশাসনের ভূমিকা বা সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কারণ এর আগেও আমরা দেখেছি রাজাবাজারের ঘটনা, একদম সম্প্রতি মানে কিছুদিন আগেই দুর্গাপুজোর সময় রাজাবাজারের ঘটনা, লেকটাউনের একাধিক ঘটনা বাংলার বুকে ঘটছে, যেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে। কি বলবেন? প্রশাসন এবং শাসক যিনি আছেন না, তিনি একদম নক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছেন। তিনি আসরিক শক্তিকে প্রশ্রয় দিয়ে সাধারণ হিন্দু, সনাতনী হিন্দুদের উপর যে আক্রমণ করানোর চেষ্টা করছেন না, সেটা ফলপ্রসূ হবে না। একটা জিনিস, সহ্যের সীমা আছে, যতক্ষণ জল মাথার উপর উঠে গেছে, এখন আর হিন্দুরা, সনাতনী হিন্দুরা বসে থাকবে না, তারা কিন্তু আক্রমণ প্রতিহত করবে। ফলে আপনাকে বারবার করে সাবধান করা হয়েছে, বারবার করে আমরা সাবধান করেছি যে আপনারা প্রশাসনের মতো কাজ করুন, শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করুন। কিন্তু তারপরেও আপনি কি করছেন? এরকম সমস্ত জন্তু জানোয়ার বিভিন্ন জায়গায় তৈরি করে রাখছেন। আপনি জানতেন না কারা উস্কানি দিতে পারে, কারা এই ধরনের বিষয়টা করতে পারে, তারপরেও এই সমস্ত লোকেদের ছেড়ে রেখেছেন। আপনাদের কাছে ইনফরমেশন ছিল না। আপনাদের কাছে যদি ইনফরমেশন না থাকে, তাহলে আপনারা অযোগ্য মানুষ। আপনার পুলিশ প্রশাসনকে না রেখে তুলে দিন, কিছু গরু ছাগলকে ওখানে লাগিয়ে দিন, যেখানে তারা অন্তত সেই জায়গাটা ঘুরে বেড়াতে পারবে। আপনার প্রশাসন বিভিন্ন জায়গায় খালি তোলা টাকা তোলা এগুলো করতে পারে, আর আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে পারে না, এটা আমাকে মানতে হবে। বলরাম বাবু, হিন্দুদের ওপর কিন্তু বারবার আক্রমণ করা হয়, তাদের দেবদেবীদের কটাক্ষ ভাষায় আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়, মঠ মন্দির ভেঙে দেওয়া হয়, কিন্তু কোথাও তো হিন্দুরা একট্ট নয়, কারণ তারা কিন্তু ভেঙে দেওয়ার পরও এই পর্যায়ে নিয়ে যেতে পারে না যে ঘটনা আজকে আমরা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছি। কি বলবেন? কোথায় মানে হিন্দুদের ফেলিওরটা ঠিক কোন জায়গায়, কি মনে হয়? সনাতনী হিন্দুরাই কোনোদিন অকারণে আক্রমণ করেনি এবং সহ্য করে গেছে। এই সুযোগটাই উনি নিয়েছেন এবং এই সুযোগটা নিয়ে অকারণে অপ্রাসঙ্গিক ভাবে মিথ্যে প্ররোচনায় তৈরি করে আর হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। এটাকে কখনোই সহ্য করা যায় না। হিন্দুদের প্রতিহত করার জন্য
নামতেই হবে, অবশ্যই নামতে হবে। তার কারণ আজকে আপনার মন্দির ভাঙছে, আপনার মূর্তি ভাঙছে, আপনার প্রাণ যাচ্ছে, আপনার বাড়ির মেয়ে বোনেরা অসুরক্ষিত নেই। তো আর কত সহ্য করবে হিন্দুরা? এটা কি বাংলাদেশ তৈরি হয়েছে নাকি? এটা কি বাংলাদেশ তো নতুন নব বাংলা হয়েছে? কি বার্তা দেবেন রাজ্যবাসীকে? রাজ্যবাসীকে বলতে হবে যে এবার উঠে দাঁড়ান, অনেক হয়ে গেছে, মাথার উপর দিয়ে জল চলে গেছে। হ্যাঁ, অনেক হয়ে গেছে, আর সহ্য করার কোনো জায়গা নেই। উঠে দাঁড়ান, প্রতিহত করার জন্য তৈরি থাকুন। আর নিজের মন্দির, নিজের মূর্তি, নিজের পরিবারকে সুরক্ষিত করার জন্য নিজেকে তৈরি হতে হবে। প্রশাসন এসে কিচ্ছু করবে না। প্রশাসনের কোনো ক্ষমতা নেই আপনার মন্দির, আপনার পরিবার, আপনার মূর্তি, আপনার ধন সম্পত্তি এগুলো রক্ষা করার। প্রশাসন একটা পঙ্গু যন্ত্রমাত্র হয়ে রয়েছে। ফলে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার নিজস্ব সম্পত্তি, এই ভারত আপনার নিজের সম্পত্তি, তাকে রক্ষা করুন। এ সমাজ আপনার নিজের, বাংলা, এই পশ্চিম বাংলা আপনার নিজের সম্পত্তি, তাকে রক্ষা করুন, এগিয়ে আসুন। এর আগেও বারবার কিন্তু দাবি উঠেছে রাষ্ট্রপতি শাসনের। বাংলা যেদিকে এগোচ্ছে, এর আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে রাজপথেও নেমেছিল। কোথাও কি এই বেলডাঙ্গার ঘটনার পরে কি কোথাও সত্যি রাষ্ট্রপতি শাসন দরকার? কি মনে হয়? রাষ্ট্রপতি শাসনে জারি করার কথা বলছেন, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হলে কারা চালাবে এই দেশটা? সেই তো ব্যুরোক্রেসি, সেই তো ব্যুরোক্রেসি, পঙ্গু ব্যুরোক্রেসি, যাদের কোনো মানে কর্তব্য বোধ, দায়বদ্ধতা কোনো কিছু নেই। যদি এই পঙ্গু দায়বদ্ধতা, এই পঙ্গু প্রশাসনের দায়বদ্ধতা থাকতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো? আজকে কলকাতার বুকে যে মন্দিরগুলো ভাঙা হয়েছে, যে মূর্তিগুলো ভাঙা হয়েছে, সেগুলো ভাঙা হতো? যে বেলডাঙ্গায় যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো হতো? এই প্রশাসন দিয়ে এর থেকে কিচ্ছু করা সম্ভব নয় কোনোভাবে। তাহলে তো রাষ্ট্রপতি শাসনের দাবি উঠতেই পারে, বা রাষ্ট্রপতি শাসন প্রয়োজন তো তাহলে। রাষ্ট্রপতি শাসন জারি করে এই প্রশাসককে দিয়ে কাজ করাবেন, এই ব্যুরোক্রেসিকে দিয়ে, এই আইএস আইপিএস লোকেদের দিয়ে কাজ করাবেন? তারা মানুষের কাছ থেকে, ভেতর থেকে খবর বার করতে পারে না, কোথায় গন্ডগোল লাগতে পারে তার খবর নেই, কে উত্তেজনা তৈরি করছে সেই খবরগুলো নেই, কারা পাড়ার মধ্যে গুন্ডামো করে বেড়ায় সেটার খবর নেই। এগুলো কি হচ্ছে? প্রশাসনের মতো চলুক না। কেউ তো প্রশাসনকে বলছে না যে আপনি আমার কথা মতো চলুন। প্রশাসন সত্যের উপর নির্ভর করে চলবে। চোরা তৈরি করেছেন যিনি, তাকে খুঁজে বার করা হয়েছে? তাকে কি করে এনকাউন্টার করা হয়েছে? পুলিশ মন্ত্রী তো দেখছেন বিষয়টা, এবং যেটুকুনি খবর আপাতত এসেছে সেখানে র্যাফও নামানো হয়েছে। তো পুলিশ মন্ত্রী বিষয়টাকে দেখছে। র্যাব অব্দি কেন বিষয়টা? আপনারা কি করছিলেন? সেখান থেকে পুলিশের প্রায় 7-8খানা পুলিশের ভ্যান সেখানে গিয়ে থেকে সেই স্পট থেকে পালিয়ে গেল কেন? সেখানে দাঁড়াতে পারতো না? ওরা পাথর ছুটছিল, আর পুলিশ কি করছিল? পুলিশ পালাচ্ছিল? এটা আমায় মানতে হবে। পুলিশের হাতে যদি না থাকে, অন্তত টিয়ার গ্যাস চার্জ করতে পারতো, লাঠি চার্জ করতে পারতো। তারা কেন বিষয়টাকে দেখলো না? কেন র্যাব অব্দি যেতে হবে? কেন পরবর্তী সময় প্যারামিলিটারি নামবে? কেন পরবর্তী সময় সেনা নামবে? তার আগে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কি প্রশাসন চালাচ্ছেন আপনি? পুলিশ মন্ত্রীকে কিছু বলবেন, মানে কিছু বার্তা দেবেন? আপনার একটাই জিনিস বলবো, আপনার দ্বারা হবে না। যেটা আপনার দ্বারা হবে না, সেটাকে নিয়ে কেন করছেন? আপনি ছেড়ে নেমে আসুন। আপনারই দলে আপনার থেকে যোগ্য অনেক ব্যক্তি আছে, নেমে আসুন। আপনার দ্বারা হবে না, যে জিনিসটা আপনার দ্বারা হবে না। কোথাও বলছেন তাদের দলেরই কাউন্সিলর যেহেতু আক্রান্ত, মানে তাদের দলেরই কাউন্সিলরের নিরাপত্তা নেই। আরে এইটাই তো বিষয়। পুরো দলটাকে পঙ্গু করে রেখেছেন, পুরো প্রশাসনকে পঙ্গু করে রেখেছেন, টোটাল ব্যবস্থাটাকে পঙ্গু করে রেখেছেন। এটা একটা অরাজকতার রাজ্য চলছে, যে যাকে পাচ্ছে যা ইচ্ছে করছে। 10,000 টাকার জন্য নাকি একজন আরেকজনকে মার্ডার করছে। এটা বিশ্বাস করা যায়? দুদিন বাদে আমাদের পরিবার তো, আমি ব্যক্তিগতভাবে অসুরক্ষিত রয়েছি, কিন্তু অন্যান্য প্রতিটা মানুষ তার পরিবার নিয়ে ঠিক করে পশ্চিমবঙ্গে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। আজকে এখান থেকে সবাই পলায়ন করছে একটাই কারণ, সবাই এখানে চাকরি পাচ্ছে না, অসুরক্ষিত অবস্থায় রয়েছে বলেই পলায়ন করছে। একদমই। অসংখ্য ধন্যবাদ বলরাম দা, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার। নমস্কার।